আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লেগে 9 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন তারা। বুধবার মধ্যরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটির 3য় তলায় লাগে আগুন। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে 4টি ঘরে। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে আসায় বেরোনোর পথ খুঁজে পায়নি অনেকেই। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় হোটেলের একাংশ। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও 1 জন শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ 6 জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এসির বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনার। মহিলা চিল্লাবেলা করতেছে, আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরটা অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে। পরে জানালাটা খুললাম, জানালা খুলে দিকে নিচে থেকে। আপনি এই হোটেলেই ছিলেন? এই হোটেলে ছিলাম, হোটেল এলিভেন। স্পেস ওপেন থাকতো তাহলে এত কারণ হওয়া যেত না, লোক তো বের হতে পারতো এখান থেকে। ফায়ার ব্রিগেডওয়ালা তাকে বার করছে, দেখুন গেটের মধ্যে সিঁড়ির মধ্যে 2 জন ছিল, আমার বাঁচাও বড় ফায়ার ব্রিগেড এলো, সিঁড়ি লাগিয়ে বার করেছে। দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে লাগা আগুনের আরও বিস্তারিত খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, যে 6 জন দগ্ধ অবস্থায় আছেন তাদের অবস্থা এখন কেমন? সব মিলিয়ে পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন আমাদের। জয়ী, 6 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি 4 জনের অবস্থা কিন্তু এখন কিছুটা স্থিতিশীল। আপনি যদি দেখেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 3 জন মন্ত্রীকে মূলত পাঠানো হয়েছে এখানে। তাপস রায়, অগ্নিমিত্রা পাল এবং পূর্ণিমা চক্রবর্তী, তারা কিন্তু ব্রিফ করছেন এবং তারা বেশ কিছুক্ষণ আগে তারা ঘটনাস্থলে এসেছেন এবং সেখানে তারা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন, গোটা ঘটনার ব্রিফ তারা তোলে এবং তারপরেই কিন্তু তারা এই এলাকার যে ঘটনাস্থল তারা বেশ কিছুটা ঘুরে দেখে এবং এখন গণমাধ্যমের সাথে তারা কথা বলছেন। তারা কিন্তু গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে জানাবেন, যেহেতু যদি আপনি জানেন যে পশ্চিমবঙ্গের এই নতুন সরকার পরিবর্তনের পর ফায়ার ডিপার্টমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে এবং তাকেই কিন্তু প্রতি ঘটনা সেটা কিন্তু তারা ব্রিফ করছে। আপনি যদি জাস্ট হোটেলের বিল্ডিং এর মুখটা আপনি দেখেন, এই একটা বিল্ডিং এর মধ্যে আপনি শুধু দেখতে পাবেন, আমি ক্যামেরা পার্সন বিক্রমকে রিকোয়েস্ট করবো দেখানোর জন্য, যে একটা বিল্ডিং এর মধ্যে 5তলার বিল্ডিং, তার মধ্যে হোটেল তাইবা, হোটেল রায়কো, হোটেল প্যানোরামা, হোটেল স্টার সিটি, একটা হোটেল মূলত এইগুলোর একটা বিল্ডিং এর মধ্যে এত বেশি হোটেল, তার মধ্যে আবার অ্যাডভোকেট, সলিসিটারের অফিস পর্যন্ত রয়েছে। সব মিলিয়ে এটা কিন্তু বেশ আশঙ্কাজনক একটা পরিস্থিতি। আপনি আপনাদের সাথে এগুলো থাকার জায়গা, এগুলো হোটেল বানিয়ে দিয়েছে। বাংলাদেশি নাগরিক? হ্যাঁ। কবে এসেছেন? আমি মাসখানেক আগে এসেছি। কিরম নিরাপত্তার পরিস্থিতি কি দেখছেন? কোনো নিরাপত্তা নাই। আমরা বাংলাদেশি, আমরা হোটেলে থাকি, তো নিরাপত্তার তেমন না, আতঙ্কিত প্রোটেকশন দিচ্ছে। এখন হলে একটা ফ্ল্যাটে 2টা রুম টুম করে, এই ঝামেলা এখানে একটু অনেক বেশি কনজাস্টেড, যার জন্য একসাথে হুড়াহুড়ি করে 5 জনে বেরোতে পারবে না। হ্যাঁ, হুড়াহুড়ি করে সব। এটাই কিন্তু মূলত পরিস্থিতি, যেটা দমকল একেবারে উপমুখ্যমন্ত্রী বলা যেতে পারে অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে এই যে হোটেল, এই হোটেলগুলো কিন্তু মূলত আবাসিক বিল্ডিং এবং এই বিল্ডিংগুলোর যে বিরুদ্ধে কিন্তু তারা যে কড়া পদক্ষেপ তারা নেবে বলে তারা বলছেন। আমি যেটা বলছিলাম, দেখুন এই যে বিল্ডিং, মূলত একটা বিল্ডিং, তার তলায় আবার একটা শপিং মল রয়েছে, একটা রেস্তোরাঁ রয়েছে এবং এখান থেকে যদি আমি ঠিক পায়ে হাঁটি, এখান থেকে 50 মিটার দূরে ফায়ার সেফটি অফিস এবং সেখান থেকে ফায়ার সেফটি, আমি ক্যামেরা পার্সন বিক্রমকে বলবো আমার সাথেই আসতে। এই সামনেই কিন্তু ফায়ার সেফটি অফিস, ঠিক মাঝখানে এই ইস্টার্ন ডায়াগনস্টিক একটা বিল্ডিং রয়েছে। এই ইস্টার্ন ডায়াগনস্টিকের বিল্ডিং এর পরেই কিন্তু ফায়ার সেফটি অফিস, অর্থাৎ পায়ে হেঁটে 20 মিটারও হবে না, এই 20 মিটার দূরে কিন্তু ফায়ার সেফটি অফিস, যেখান থেকে মাত্র 20 মিটার দূর থেকে ফায়ার সেফটি অফিস রেস্কিউ করতে 9টা মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে 1 জন মহিলা, 1 জন শিশু সহ 8 জন বাংলাদেশি। এবং 7 সকালে বাংলাদেশের কনসুলার বাংলাদেশ দূতাবাসে তিনি কিন্তু এই ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন, তিনি গোটা এরিয়া ঘুরে দেখেছেন এবং তার রিপোর্ট কিন্তু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। বা একেবারে দূতাবাসের যে প্রধান কর্মকর্তা হাই কমিশনার, তিনি সকাল থেকে কোথায় গেছেন, তিনি সকাল থেকে কোথায় বডি রয়েছে সেটুকখানি পুলিশের থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন না। তার সাথে কথা বলছিলাম, তিনি ঘুরছেন, মূলত
তিনি কলকাতা মেডিকেল কলেজে গেছিলেন যে নিহতদের পরিচয় জানতে। এখনো পর্যন্ত দূতাবাসের কাছে নিহতদের পরিচয় নেই। দুপুর 1:30টায় আগুন লেগেছে, বডি রেস্কিউ হয়েছে 3টে নাগাদ, 6 জন আহত রয়েছে, কারোর পরিচয় দূতাবাসের কাছেই নেই। এবং দূতাবাস এখন এই পরিচয় জানার জন্য তারা ঘুরছে। আমাদের কাছে জিজ্ঞেস করছিলেন দূতাবাস কর্মকর্তারা যে কোথায় বডিগুলো রয়েছে, কোথায় আহতরা রয়েছে। তা আমাদের কাছে যে তথ্য আমরা তাদের হাতে জানানোর পর তারা এখন সেই হাসপাতালে যাচ্ছে এবং সেখান থেকে তারা পর্যবেক্ষণ করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী যেহেতু দমকল মন্ত্রী, তিনি একেবারে পূর্ণ দমকল মন্ত্রী, কাউকে নিয়োগ দেননি, সেক্ষেত্রে 3 মন্ত্রী তারা এসেছেন, 3 মন্ত্রী তারা ব্রিফ করছেন, ঘুরে দেখছেন এবং সেখানকার যা তথ্য তারা হয়তো শুভেন্দু অধিকারীকে কিছুক্ষণ পরে পাঠাবে। রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিবৃতি সামনে আসবে। আপাতত যেটা দেখা যাচ্ছে যে অগ্নিমিত্রা পাল, তাপস রায় তারা মূলত গণমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন। তারা হয়তো কিছুক্ষণ পরে তাদের যে ডেটা তারা হয়তো সেটা পূর্ণাঙ্গভাবে তারা প্রকাশ করবে এবং যে হোটেল কোন হোটেল সিল করবে বা আবার ফায়ার অডিট নতুন করে এই এলাকায় হবে কিনা সেগুলো হয়তো তারা কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করবে। তবে যেটা হয়েছে সেটা কিন্তু বেশ আশঙ্কাজনক, কারণ আর কিছুদিনের মধ্যে ট্যুরিস্ট ভিসা খুলে যাচ্ছে। অলরেডি ট্যুরিস্ট ভিসার অনেক ট্যুরিস্ট আসতে শুরু করেছে। পূর্ণাঙ্গ মাসটা যেটা মনে করা হচ্ছে আগামী মাস থেকে ট্যুরিস্ট আসতে শুরু করবে। নিউ মার্কেটের হোটেলগুলো যেখানে 19 জন মাত্র ট্যুরিস্ট ছিল একটা হোটেলে, সেখানে 19 না হয়তো আরো বেশি ট্যুরিস্ট থাকবে। সেক্ষেত্রে এরকম দুর্ঘটনা ঘটলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং এই মিনি বাংলাদেশ ক্ষেত্রে এই নিউ মার্কেট এলাকা, এখানে কিন্তু বাংলাদেশ দূতাবাসকেও আরো কড়া পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ শুভজিৎ আপনাকে। দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে আগুনে 9 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, সেই বিষয় নিয়ে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। এতে 349 জন এমপি ভোট দিতে পারবেন। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্রতিটি নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। দায়িত্ব নিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। সকাল 9:30টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান দুদকের অন্যান্য কর্মকর্তারা। এর আগে সকাল 9টার দিকে দুদকে আসেন 2 কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। পুনর্গঠিত এই কমিটির মধ্য দিয়ে 5 মাসের অভিভাবক শূন্যরা পূরণ করল সংস্থাটি। এর আগে চলতি বছরের 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন 7ম কমিশন পদত্যাগ করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ পুরো দমে চলছে নারীদের বিশেষ বাস। ঢাকার 10টি রুটে চলছে 10টি গোলাপি বাস। যদিও বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে আধ ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত। চলাচলকারী নারীরা বলছেন, অপেক্ষার সময় কমিয়ে পর্যাপ্ত সংখ্যক বাস দেওয়া হলে যাতায়াত আরও সহজ হবে। তবে গোলাপি বাস চালুর ফলে স্বস্তিদায়ক ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন বলেও জানিয়েছেন যাত্রীরা। এদিকে বাস চালকরা জানান, এখন পর্যন্ত ঢাকার সড়কে চলাচলে তেমন কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি তাদের। মানুষ এখনো তো অভ্যস্ত না, আজকে তো প্রথম শুরু হলো। অভ্যস্ত হইতে হইতে আমার মনে হয় যাত্রীর সংখ্যাও বেড়ে যাবে। কাছাকাছি যাত্রী তো ভালোই ছিল, এখন একটু একটা মাত্র বাস তো পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। আর অন্য বাসে তো উঠাই যায় না, এত ভিড় থাকে। ইতিমধ্যে কিছু যাত্রী খুব ভালো রিভিউ দিয়ে গেছেন এবং আমাদেরকে বেস্ট উইশ করে গেছেন যাতে আমরা অনেক ভালো চালাইতে পারি। দর্শক, নারীদের জন্য পিঙ্ক বাস রাজধানীতে যাত্রা শুরু করলো আজ থেকে। এ নিয়ে আরও খবরাখবর জানাতে মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। যুক্ত হচ্ছে তার সাথে। ইমতিয়াজ, আমরা দেখছিলাম নারীদের প্রতিক্রিয়া, তারপরেও এইরকম একটি বিশেষ সার্ভিস পেয়ে আপনি ঘটনাস্থলে আছেন, আপনি পিঙ্ক বাসের কাছে আছেন, তো তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসলে জয়ী প্রতিক্রিয়া কিন্তু মিশ্র দেখা যাচ্ছে। একদিকে অপেক্ষা রয়েছে আর একদিকে স্বস্তি বা মানসিক স্বস্তি যে ব্যাপারটি রয়েছে সেটি তাদের কথায় কিন্তু উঠে আসছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কেমন যাত্রা ছিল তাদের। তারা বলছিল যে তারা
অন্য সময়ে যে গাড়িতে অন্য যে বাসগুলো রয়েছে সেখানে ঠেলাঠেলি পুরুষদের ভেতরে একটা নির্ঝঞ্ঝাট যাত্রা তারা কিন্তু পেত না। এখন যখন তারা এই বাসগুলোতে উঠছে সেই বাসগুলো অন্য বাসগুলোর তুলনায় বেশ খানিকটা ফাঁকা, এবং যেখানে বাস চালক থেকে কন্ডাক্টর যারা রয়েছে তারা কিন্তু আসলে থাকায় তারা এই যে পরিস্থিতি তাদের কাছে বেশ স্বস্তিদায়ক মনে হচ্ছে। একই সাথে এই মুহূর্তে আমি আছি মতিঝিল যেই বাস ডিপো সেখানে, এবং এখানে আপাতত দিনের যেই অর্ধেক দিন প্রায় শেষ, এবং বাসের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী সকাল থেকে যে সকল রুটে বাস চলার কথা ছিল এবং রুট শেষ করে মতিঝিল বাস ডিপোতে বা মতিঝিল আসার কথা ছিল সেই বাসগুলো চলে এসেছে, এবং পরবর্তী যে সময়সূচি সেটি 4টার পর থেকে এই মতিঝিল থেকে অন্য আরও 7টি যে রুট রয়েছে বা 5টি রুট রয়েছে সেই রুটে নির্দিষ্ট সময় বাসগুলো ছেড়ে যাবে। একই সাথে যে বাস চালকের সাথে আমরা কথা বলেছি, ঢাকার মতো একটা কর্মব্যস্ত শহর যেখানে প্রচুর পরিমাণে আসলে যানবাহনের ভিড় ভাড়াক্কা রয়েছে, এবং সেখানে আসলে যে চালক সে বলল যে এখন পর্যন্ত তার তেমন কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়নি, তবে যাত্রীরা বলছে যে এই বাসের সংখ্যা যদি তারা আরও বাড়াতে পারতো তাহলে সেক্ষেত্রে অপেক্ষার সময় কিন্তু কমে আসতো। জয়ী। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে যাত্রা শুরু করলো নারীদের জন্য বিশেষ বাস পিঙ্ক বাস, সেই বিষয় নিয়ে খবরাখবর জানছিলাম আমরা। গ্যাস সংকটে স্থবির জনজীবন, ফিলিং স্টেশনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে রনি দত্ত, যুক্ত হচ্ছে তার সাথে। রনি, আপনি একটা ফিলিং স্টেশনে আছেন সম্ভবত, তো আপনার ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এই যে চালক আছেন আপনার আশেপাশে অনেকে, কি বলছেন তারা? আসলে জয়ী, গ্যাসের যে সংকট সেটি কিন্তু আসলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখানে মানুষজন যারা অপেক্ষা করছেন, বিশেষ করে যারা চালকরা রয়েছেন, কার চালক রয়েছেন, একই সাথে সিএনজি চালক রয়েছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পুরো যারা আছেন তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ, কারণ সিএনজির যে লাইনটি বা অটোরিকশার যে লাইন সেটি কিন্তু অনেক বড়। এই মুহূর্তে এই পাম্পে গ্যাস দেওয়া বন্ধ, তা কিন্তু মানুষের যে অপেক্ষা সেটি কিন্তু শেষ হচ্ছে না। এটি আসলে এই যে দীর্ঘ লাইনটি সেটি আমরা দেখছি 1 কিলোমিটার পর্যন্ত আসলে সেটি চলে গেছে। তো তাদের মধ্যে এক ধরনের ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া রয়েছে, বা তারা আসলে একটু আমাকে একটু বলেন যে আপনাদের কি অবস্থা বলেন তো। অবস্থা খুবই শোচনীয় অবস্থা। জনগণ অসহায় আছে, যারা ভাড়া চালিত গাড়ি ওরা তো মনে করেন চুলায় আগুনই জ্বলে না, মানে কি ইনকাম নাই, খানা নাই, কথা বলছেন। এখন এইটার ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিতে আছে? আমরা জানি যে নূতন সরকার আসছে, নূতন একটা আমাদেরকে দিবে, সুবিধা দিবে। আমরা জনগণ সুন্দরভাবে চলবো, কাজ করব, পেট ভরে ভাত খাবো, ঘুম যাবো, তাই না? সেটা আমরা পাচ্ছি না। আমরা যেটি আসলে দেখছি যে তাদের মধ্যে অনেকটা ক্ষোভ রয়েছে, কারণ তারা আসলে সারাদিন সারা রাত অপেক্ষা করে আসলে গ্যাস তারা আসলে পাচ্ছেন না, আইটি বন্ধ। তবে আমরা কোম্পানি যারা রয়েছে তাদের সাথে আসলে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই মুহূর্তে 217 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা পাচ্ছেন, যদিও চাহিদা সেটি 270 মিলিয়ন ঘনফুট। তো সেই জায়গার মধ্যে থেকে আসলে বিভিন্ন বাসাবাড়িতেও গ্যাসের যে চাপ সেটি কম রয়েছে, এবং একই সাথে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিল্প প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু আসলে রেশনিং করে গ্যাস দিতে হচ্ছে। তো এই ছিল গ্যাসের এই সংকটের সবশেষ তথ্য। জয়ী। রনি দত্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবরাখবর জানছিলাম চট্টগ্রাম থেকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে উঠছে 10,046 কোটি 89 লাখ টাকা ব্যয়ের 11টি প্রকল্প। এর মধ্যে 7টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প। আজ প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এনএসি সম্মেলন কক্ষে বসবে একনেক সভা। 11 প্রকল্পে সরকারি অর্থায়ন 8,777 কোটি 30 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 1,361 কোটি 10 লাখ টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের পুরনো স্থাপনা পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজের 19টি হোস্টেল নির্মাণ, 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার জাহাজ সংগ্রহ এবং সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি। এছাড়া লালমনিরহাটে ধরলা নদীর ভাঙন রোধ, সীতাকুণ্ডে
উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, ঢাকায় তুরাগ নদী ও রিটেনশন পণ্ড সংরক্ষণ, গ্রামীণ সড়ক পুনর্বাসন, প্রাণী সম্পদ খাতের সক্ষমতা বৃদ্ধি, এছাড়া জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ ডেস্কোর বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালীকরণ প্রকল্প। পানি সরার জায়গা সংকুচিত, নালা খালের ওপর উঠেছে মার্কেট। এতদিন চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও এখন ডুবছে উঁচু স্থানগুলো। সোমবারের ভারী বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। একটু ভারী বৃষ্টিতেই তৈরি হয়েছে এই জলাবদ্ধতা। সোমবার এমন জলজটে পড়ে রিয়াজউদ্দিন বাজার, যা ভেঙেছে নিকট অতীতের সব রেকর্ড। হাঁটু থেকে কোমর সমান পানি উঠে যায় রহমান ম্যানশন, বাহার মার্কেট, গোলাম রসুল মার্কেট সহ বাজারের প্রায় সব বিপণী কেন্দ্রে। পানিতে নষ্ট হয় কাপড়, জুতা, কসমেটিক্স সহ নানা ধরনের লাখ লাখ টাকার মালামাল। ব্যবসায়ীরা বলছেন তারা কয়েক দশকের মধ্যে এমন জলজট দেখেননি, যাতে মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে অন্তত 800 দোকানপাটের মালামাল। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে 1.5 থেকে 200 কোটি টাকা। আন্ডারগ্রাউন্ডের মধ্যে সব পানি, গোডাউনের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দোকানদারও অনেক সতর্কতা ছিল, তারপরও পানি অস্বাভাবিকভাবে পানি হয়ে গেছে। এই পানি দেখছিলাম 12-14 বছর আগে পানি, আর এখন দেখিনি। আবার একবার দেখলাম মাল বাড়ি ভাটাইছি, কালকে এখানে শুকানোর কোনো পরিবেশ নাই, কিছু শুকাতে হয় নাকি দেখতেছি। কালকে 3 বস্তা বাড়িতে ভাটা দিয়েছি। 150 বছরের পুরনো চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার অপেক্ষাকৃত উঁচু স্থান হলেও যা ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক। অধিকাংশ ড্রেনের উপরে উঠেছে মার্কেট, তাই নিয়মিত নালা বা ড্রেন পরিষ্কার করা সম্ভব হয় না। ড্রেনের অধিকাংশ স্ল্যাবে দেয়া হয়েছে ঢালাই, পানি নামার যতটুকু জায়গা রাখা হয়েছে তাও অপর্যাপ্ত। জোয়ারের মতো বাইসা উঠছে, সব দোকানে পানি ঢুকেছে, কোটি কোটি টাকা মানুষের লস হয়েছে। গোলাম রসুল মার্কেটে যারা ব্যবসা করে আর কি, তাদের হাজার কোটি কোটি টাকা এখনো আপনার সিঁড়িতে পড়ে আছে। এটার মূল কারণ হচ্ছে ছোট ছোট যে নালাগুলো রয়েছে, সেই নালাগুলো দখল হয়েছে, এবং বড় যে নালাটা ওইটাতেই পর্যাপ্ত পরিমাণ পানি এখন টানার মতো পরিবেশ নাই, সেটাও অনেকটা দখল হয়েছে। আমাদের এখন এই যদি ব্যবসায়ীদের সাথে আমরা গতকালকে আমি কথা বলেছি, বিশেষ করে ছোট এবং যে বড় নালাগুলো রয়েছে সেই নালাগুলো অতি সংস্কার করা প্রয়োজন। নালা নর্দমা রুদ্ধ হওয়ার কথা স্বীকার করছে সিটি কর্পোরেশনও, বলছে ব্যবস্থা নেওয়ার কথা। এইভাবে বিল্ডিং এর তলে বা দোকানের নিচে, মার্কেটের নিচে একেবারে নালাগুলা, যেটা আসলে কোনো টেকনিক্যালি এটা কোনো কারেক্ট সলিউশন না। এটা অল্টারনেট ওয়েতে এখানে একটা ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। আমাদের যেহেতু টিম ভিজিট করে আমাদেরকে একটা রিপোর্ট দিয়েছে, তা আমরা আমাদের প্রকৌশল বিভাগকে আমরা বলবো যে এটার একটা অল্টারনেট সলিউশন বের করার জন্য, এবং ওনারা সেই মোতাবেক কাজ করবেন আর কি। রিয়াজউদ্দিন বাজারে ছোট বড় মিলিয়ে মার্কেট আছে অন্তত 300, যাতে দোকানপাটের সংখ্যা প্রায় 10,000। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। নওগাঁয় সরকারি অফিসে গ্রাহকদের ভোগান্তি যেন কমছেই না। তালিকায় শীর্ষে রয়েছে ভূমি, সাব রেজিস্ট্রি ও বিআরটি এর মতো অফিসগুলো, যদিও অভিযোগ পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। দর্শক, এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে হারুনুর রশিদ চৌধুরী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হারুন, এই হুঁশিয়ারির পরে অফিসগুলোর অবস্থা এখন কেমন দেখছেন, আর কি খবর আছে জানাবেন সব মিলিয়ে। আপনারা আসলে নিশ্চয় জানবেন যে শুধু নওগাঁ নয়, এই দেশের প্রেক্ষাপটে যে সরকারি বিভিন্ন অফিস, অর্থাৎ চিহ্নিত কিছু অফিস আছে যেগুলোতে গ্রাহক হয়রানি বলেন কিংবা ঘুষ বাণিজ্যের যে চিত্র বলেন, সেটি অনেকটা আসলে ওপেন সিক্রেট, নওগাঁর তাই বাহিরে না। আমরা যদি শুরুতেই আপনাকে নওগাঁর ভূমি অফিসের কথা বলি, যদিও বা পাসপোর্ট অফিসেই মাত্র আমরা অবস্থান করছি, এখানকার চিত্র নিশ্চয়ই পরে জানাচ্ছি। ভূমি অফিসের কথা যদি বলি, আপনি জানেন যে এইখানে জমি জমার যে বিষয়গুলো সেটি আসলে অনেক বেশি জটিল। কাগজপত্র সম্পর্কে যারা গ্রাহক আছেন তাদের আসলে ধারণা খুবই কম। বলা যায় যে প্রায় 40 থেকে 50% মানুষজন এই জমি জমার কাগজগুলো ঠিকমতো বুঝে উঠতে পারেন না, এবং সেই যে সুযোগটা সেটি কিন্তু কাজে লাগায় বিভিন্ন যে দালাল চক্র আছে কিংবা অফিসে যারা আছে কর্মকর্তা, তারা কিন্তু বিশেষ করে আমরা যদি বলি যে দলিলের ভাষা বুঝে ওঠা কিংবা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কিংবা মালিক থেকে অন্য মালিকে স্থানান্তর, এই বিষয়গুলো আসলে বুঝে ওঠাটা খুব বেশি মুশকিল, এবং সেই সুযোগটাই কিন্তু এখানকার যারা ভূমি অফিসের লোকজন আছেন তারা সেই সুযোগটা নেন। আশপাশে বিভিন্ন দালাল চক্র থাকে, তারাও যেমন পকেট কাটেন, পাশাপাশি অফিসে যারা কর্মকর্তা থাকেন তারাও কিন্তু পকেট কাটেন সমানে।
এরপরে আমি যদি বলি যে রেজিস্ট্রি অফিস, এই জমি জমার কাগজ নিয়ে আপনি যখন নিবন্ধন করতে যাবেন জমি, সেখানেও কিন্তু বেশ হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে আমরা রেজিস্ট্রি অফিসের জন্য যে সরকার নির্ধারিত যে রেট থাকে, অর্থাৎ কোন মৌজার জন্য কতটুকু কিংবা কোন ইউনিয়নের জন্য কতটুকু রেট নির্ধারণ করা আছে প্রতি বিঘায় কিংবা প্রতি শতকে, সেটির ঊর্ধ্বেও বেশ খানিকটা বেশি টাকা নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সেটি কিন্তু নওগাঁর নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে বড় ভূমিকা পালন করছে এখানকার যারা দলিল লেখক যারা আছেন তারা, এবং তাদের মাধ্যম দিয়ে কিন্তু সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের পকেটে কিন্তু এই টাকার একটি অংশ চলে যায় বলে অভিযোগ রয়েছে। এই তালিকায়, এই যে আমরা ভোগান্তির তালিকা বলছিলাম, এই তালিকায় কিন্তু আরও বেশ কিছু অফিস আছে, যেমন বিআরটিএ, জেলা প্রশাসকের যে ভূমি অধিগ্রহণ যে শাখা আছে, অর্থাৎ বিভিন্ন সময় সড়ক নির্মাণ বলেন কিংবা সরকারি প্রতিষ্ঠান নির্মাণ বলেন, সেগুলো করতে গিয়ে যে সরকারকে যে জমি অধিগ্রহণ করতে হয় এবং সেই টাকা পাওয়ার ক্ষেত্রে যারা সাধারণ মানুষজন আছেন তাদের যে হয়রানি কিংবা ভোগান্তি, সেটি কিন্তু বেশ দগদগে বলা যায়। আমরা পাসপোর্ট অফিসে আছি, যদিও বা এখানকার কর্মকর্তারা বলছেন যে পাসপোর্ট অফিসের যে চিত্র সেটি আসলে আগের মতো নেই, কিন্তু এখানকার যতটুকু আমরা জানতে পারছি যে পাসপোর্ট অফিসে যারা আসেন বিভিন্ন সময়, অর্থাৎ বিভিন্ন বাহিরের উপজেলাগুলো থেকে আসেন, তারাও আসলে এই আবেদন যে ফর্ম সেটি পূরণ করার ক্ষেত্রে বেশ খানিকটা অজ্ঞ, অর্থাৎ বাহিরের লোকজন দিয়ে তারা পূরণ করে নেন এবং সেইখানে একটা মোটা অঙ্কের টাকা যায়। যদিও বা অভিযোগ আছে সেই টাকার একটা ভাগ কিন্তু পাসপোর্ট অফিসের লোকজনের পকেটেও যায়, যদিও এখানকার কর্মকর্তা সেটি আসলে অস্বীকার করেছেন, বা পাসপোর্ট অফিসের যারা লোকজন তারা বলছেন আসলে বিষয়গুলো এমনটা নয়। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর যেই সরকারি অফিসগুলো আছে সেখানকার হালচিত্র। আজকের মতো এটি ছিল। হারুনুর রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরকারি অফিসের সেবা নিয়ে রয়েছে অভিযোগ, সে বিষয় নিয়ে নওগাঁ থেকে জানছিলাম বিস্তারিত খবরাখবর। চুক্তিতে আছে একরকম, কিন্তু বাস্তবে হয়েছে অন্যরকম। 8 বছর বেতন পরিশোধে অনিয়মের হিসাব দাঁড়িয়েছে কয়েক কোটি টাকায়। প্রাপ্য বুঝে নিতে তাই আন্দোলনে নেমেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা। তবে কম দেয়া অর্থ কোথায় গেল তার সদুত্তর নেই খনি কর্তৃপক্ষের কাছে। বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উঠছে বছরের পর বছর, অথচ নিজেদের শ্রম ঘামের ঠিকঠাক প্রাপ্য বুঝে পাননি শ্রমিকরা। 1-2 মাস নয়, সেই সময়টা 8 বছরের। অভিযোগ, চুক্তি অনুযায়ী বেতন না দেয়ায় তারা বঞ্চিত কোটি কোটি টাকা থেকে। বকেয়া পরিশোধের দাবিতে তাই অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা। এই আন্দোলনে আছেন দিনাজপুরের মৌপুকুর এলাকার আজিজার রহমান। খনির কারণে বাড়িঘরে ফাটল ও জমি দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হিসেবে 2018 সালে চাকরি পান তিনি, কিন্তু প্রতিদিনের বেতনে কম পাচ্ছেন 353 টাকা। ডেলি আমার বেতন হচ্ছে 1530 টাকা হওয়ার কথা, কিন্তু তারা আমাদের বেতন কাটি আমাকে দিতেছে 1177 টাকা। আজিজারের মতোই একই অভিযোগ বাকিদের। হিসাব বলছে 2018 সাল থেকে প্রতিদিন গড়ে 230 টাকা করে কম দেয়ায় চলতি বছর পর্যন্ত 168 জনের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 11,43 লাখ টাকা। এই পাওনা নিয়ে অতীতে প্রতিবাদ করে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন অনেকেই। যেখানে কন্ট্রাক্টে স্পষ্ট করে লেখা আছে একটা বাংলাদেশ শ্রমিক আন্ডারগ্রাউন্ডে কাজ করলে কয় টাকা দিন পাবে, সেখান থেকেও যদি চাইনিজ ফর্ম দেয় তাহলে আমরা ধরে নেব বিসিএমসিএল এবং এক্সএমসি সিএমসি কনসালটেন্ট এবং চাইনিজ ঠিকাদার প্রতিষ্ঠান এরা যৌথভাবে এই টাকাটা আত্মসাৎ করতেছে। এই কর্তৃপক্ষকে বারবার বলার পরেও তারা আমাদের এই বিষয়টা নিয়ে সেইভাবে কখনোই ফয়সালার জন্য আমাদেরকে ডাকে না এবং আমাদের সঙ্গে কথা বলে না। শ্রমিক সংগঠনের নেতাদের দাবি, অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। দ্রুত সমাধানের দাবিতে দিয়েছেন আলটিমেটাম। আমরা নাকি টেরোরিস্ট, আমার ভাইরা নাকি টেরোরিস্ট, কারণ এটা উচিত কথা বলতেছে। এই দাবি শ্রমিকদের দাবি যে দ্রুত আপনারা এটা নিরসন করবেন। আমাদের এই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না। দীর্ঘদিন ধরে শ্রমিকদের কম দেয়া টাকা গেল কোথায়, তার সদুত্তর নেই খনি কর্তৃপক্ষের কাছে। বেতনের যে কম দিতেছিল সেটা আসলে কম না ঠিকই দিয়েছে নাকি, এটা ফাইন্ড আউট করাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটা এমন না যে এটা আর দেবে না, পিছলে যাচ্ছে, এরকম জিনিস না। শ্রমিকদের বেতন ভাতা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে দেয়া হলেও সমন্বয় সহ যাবতীয় দায়িত্ব পালন করে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। খুলনার 605টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এতে একদিকে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম, অন্যদিকে নিয়মিত পাঠদানেও পড়ছে নেতিবাচক প্রভাব। জাকিরিয়া তুষারের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্টে বিস্তারিত।
খুলনা নগরীর দৌলতপুর মধ্যরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ১৬ বছর ধরে নেই প্রধান শিক্ষক। এই স্কুলের সহকারী শিক্ষক সন্দীপ কুমার দে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে যে সময়টা শিক্ষার্থীদের পাঠদানে দেওয়ার কথা তার, সেই সময়ে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। দাপ্তরিক কাজ করছি, ক্লাসের দায়িত্ব পালন করছি, ফলে দেখা যায় কি 2-3টা কাজ একসাথে করতে যে আসলে কোনোটাই ভালোভাবে হয় না। এটা একটা সমস্যা। একই চিত্র খুলনার আরও শত শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই জেলায় মোট ১,১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই ৬০৫টিতে, অর্থাৎ জেলার প্রায় ৫৩% বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। সহকারী প্রধান শিক্ষকরা পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা। আর যেসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকও কম, সেখানে সংকট আরও তীব্র। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের 3 জন শিক্ষক আমরা ক্লাসে থাকি, 2 জন শিক্ষক অফিসিয়াল কাজ করছে। কাজ শেষ হতে না হতে আমাদের আরও একটা কাজ চলে আসে, সেই কাজটা করব না আমরা ক্লাস করব। মূলত যদি শিক্ষকটা আমাদের ঠিকমতো থাকতো তাহলে আমরা পাঠদানটা সঠিকভাবে দিতে পারতাম। উনি তো আসলে ভারপ্রাপ্ত, ওনাকে বেশিরভাগ সময় অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, মিটিং থাকে, উনি বাইরে থাকেন, যার জন্য মানে তাকে তো ব্যস্ত থাকতে হয়, বাদই দিতে হয় প্রায়। এখন তার ক্লাসগুলো আমাদের নিতে হয়, প্লাস আমাদের এমনিতেই শিক্ষক কম, সেখানেও আমাদের ক্লাসের তো নিজেদেরই একটা চাপ আছে। আমাদের দুর্ভাগ্য যে এত বছরেও আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা নীতিমালা তৈরি করতে পারিনি। যখনই যে সরকার আসে সে জোড়াতালি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে চালায়, কিন্তু একটা যে সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আজ পর্যন্ত প্রবর্তিত হয়নি। ২০১৭ সালে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি রিটের পর ২০১৯ সালে হাইকোর্টের রায়ে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম কার্যত থেমে যায়। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি হয়তো খুব দ্রুতই প্রধান শিক্ষকের এই শূন্যপদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে এবং আমাদের লেখাপড়া সহ শিশুদের এবং টোটালি স্কুলের ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন হবে। এদিকে খুলনায় ২৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। দর্শক, শিক্ষক সংকটের আরও খবরাখবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, আমরা দেখছিলাম রিপোর্টটিতে শিক্ষক সংকটের বিষয়টি, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী, খুলনার যে প্রাথমিক শিক্ষক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে এখন সবচেয়ে বড় যে সংকটটি সেটি কিন্তু প্রধান শিক্ষক দেখছি আমরা। প্রায় ১,১৫৯টি বিদ্যালয়ের মধ্যে কিন্তু এখানে ৬০৫টিতে প্রধান শিক্ষক পদটি শূন্য। ফলে সেই পদগুলোকে পূরণ করতে হচ্ছে সহকারী শিক্ষকদের মাধ্যমে। এবং আমরা এই মুহূর্তে আছি খুলনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি একেবারেই নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত, জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষকের পদ থাকলেও এখানে একজন সহকারী শিক্ষক, সেই পদটি শূন্য রয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষকের পদটিও কিন্তু শূন্য রয়েছে। ফলে সহকারী প্রধান শিক্ষক তিনি কিন্তু শিক্ষকের প্রধান শিক্ষকের ভূমিকায় কিন্তু পালন করছেন বা দায়িত্ব পালন করছেন প্রায় ৩ বছর যাবৎ। ফলে যেই সংকটগুলো দেখা দিচ্ছে, এখানে তিনি যে রেগুলার যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তাকে যেভাবে নিতে হচ্ছে, পাশাপাশি তাকে যে দাপ্তরিক কাজ বা প্রশাসনিক কাজ সেই কাজগুলো করতে হচ্ছে। পাশাপাশি তারা যেটি বলছিলেন, বেশিরভাগ বিদ্যালয়ের যে অবকাঠামো, সেই অবকাঠামোগুলো যে সংকট বা সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের কিন্তু পূরণ করতে হয়। এই বিদ্যালয়টির কথা যেটি বলছিলেন, গতকালকেও যে বৃষ্টির কারণে বিদ্যালয়ের যে মেঝেতে পানি, সেই পানি জমে থাকার কারণে কিন্তু তারা যে সঠিকভাবে শিক্ষা দেওয়া সেটি কিন্তু তাদের জন্য সংকট হয়ে দাঁড়িয়েছিল। এবং তারা যেটি বলছেন যে শুধুমাত্র এই একটি স্কুল নয়, খুলনার যে অন্যান্য যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানেও যে প্রধান শিক্ষকের সংকট, সেই সংকটটি রয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের যে দাপ্তরিক কাজগুলো রয়েছে সেই দাপ্তরিক কাজগুলোর পাশাপাশি তাদেরকে যে ক্লাসগুলো নিতে হয়, একজন শিক্ষকের প্রতিদিন দেখা যাচ্ছে যেই ধরনের ক্লাস থাকে তার থেকেও বেশি সংখ্যক ক্লাস নিতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে দাপ্তরিক কাজের জন্য বাইরে যেতে হলে অন্যান্য শিক্ষকদেরও কিন্তু সেই ক্লাসগুলো পূরণ করতে হচ্ছে। এবং আমরা এখানে একজন প্রধান শিক্ষক রয়েছেন, নার্গিস সুলতানা, জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার কাছ থেকে জানতে চাই আপনাদের আসলে এই যে একসাথে দুটি দায়িত্ব সামলাতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? কি
কিছুটা সমস্যা হয়, কিন্তু সেটা আমরা ম্যানেজ করে নেই। তারপরও একটা প্রধান শিক্ষক থাকলে দেখা যাচ্ছে আমি আমার ক্লাসটা সুন্দর মতো নিতে পারি। সে না থাকলে আমার দুই দিকেই তখন সামলাইতে হয়, সেটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। অবকাঠামোগত সমস্যার কথা বলছিলেন। আমাদের অবকাঠামোগত সমস্যা তো মানে সে দীর্ঘদিন ধরেই আমাদের হচ্ছে টিন শেড। টিনে গরমের সময় প্রচণ্ড গরম, বাচ্চারা ক্লাস নিতে পারে না, টিচারদেরও অনেক সমস্যা হয়। আর বৃষ্টির সময় তো হাঁটু পানি, এখানে কোনো বুয়া নাই বা কোনো দপ্তরি নাই, আমাদের নিজেদেরই হচ্ছে করতে হয়, মানে সব কাজ ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বৃষ্টি হলে পানি ছেঁচা বলেন, মোটামুটি। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে এই বিদ্যালয়টির পরিস্থিতি এমন শুধুমাত্র এই একটি বিদ্যালয় নয়, আরও 605টি বিদ্যালয়তে এই ধরনের সংকট কিন্তু রয়েছে, পাশাপাশি সহকারী শিক্ষকও সংকট রয়েছে। এছাড়া যদি খুলনার যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে, 26টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 22টিতে কিন্তু প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তো জয়ী, এই ছিল আমার কাছে খুলনা থেকে শিক্ষক সংকটের সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার 605টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সেই বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা ঝুঁকিপূর্ণ, এ নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মঙ্গলবার শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই বিচার। অভিযোগে বলা হয়েছে, মেটা জেনে শুনে এমনভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার তৈরি করেছে যাতে শিশু কিশোররা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে থাকে। তবে আদালতে অভিযোগগুলো নাকচ করেছেন মেটার আইনজীবী। বিচারটি প্রায় 6 সপ্তাহ চলতে পারে। এতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সহ প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মকর্তারা সাক্ষ্য দিতে পারেন। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল হিসেবে দাবি করে ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সমুদ্রপথটির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সাথে দ্বন্দ্বের মধ্যেই এমন চাঞ্চল্যকর পোস্ট দিলেন তিনি। ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালীর ওপর বৃত্ত আঁকা, তার ওপরে লেখা নতুন মার্কিন অঞ্চল। এর মধ্য দিয়ে হরমুজের সার্বভৌমত্বের দাবির হুমকিকে যেন আরও জোরালো করলেন ট্রাম্প। গত শুক্রবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ করার ধারণাটি সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছিলেন খুব শিগগিরই জলপথটিকে মার্কিন অঞ্চল হিসেবে ঘোষণা করবেন তিনি। এছাড়া সোমবারও হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে এমন দাবি করেন ট্রাম্প। এদিকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরো দমে অব্যাহত আছে। একই সঙ্গে হরমুজ প্রণালী খোলা আছে বলেও জানান তিনি। এছাড়া জলপথে থাকা মাইনগুলো অপসারণ করা হয়েছে, এতে অন্যান্য সামুদ্রিক যান চলাচলে কোনো বাধা নেই বলেও দাবি করেন ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের শর্তে আলোচনার জন্য অনুরোধ করছে। এদিকে ইরানের বিরুদ্ধে সামুদ্রিক জাহাজে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলে তেহরানের সাথে বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ছিল সকাল 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।